আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ইতিহাস সম্পর্কে জানব। কোয়ান্টাম মেকানিক্স কিন্তু আমাদের মহাবিশ্বের যে ধারণা, এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আলো কি, কণা নাকি তরঙ্গ? একবারে ছোট স্তরে, অতি ক্ষুদ্র স্তরে যে কণা রয়েছে তাদের আচরণ এত অদ্ভুত কেন? অনেক প্রশ্ন আমাদের সামনে এনেছে। আজকে আমরা সেই কোয়ান্টাম মেকানিক্সের ইতিহাস সম্পর্কে জানবো। তো আমরা প্রথমে একটা ঘটনাকে পর্যবেক্ষণ করি। এখানে দেখো, একটা লোহাকে আগুন দিয়ে অনেক উত্তপ্ত করা হচ্ছে। তো এক টুকরা লোহাকে উত্তপ্ত করা হলে সেটি গনগনে লাল হয়, আরো বেশি হলে সেটি ধীরে ধীরে নীলাভ হতে শুরু করে। এটা কিন্তু কোনো রেয়ার ঘটনা না, এটা কিন্তু তোমরা তামারের দোকানে গেলেই তোমরা এটা দেখতে পারবা যে যখন এই লোহাকে হিট দেওয়া হয় তখন এটা গনগনে লাল হয়ে যায়, এবং যখন এটাকে আরো হিট দেওয়া হয় তখন এটা অনেকটা নীলাভ হতে শুরু করে। এখন এই ঘটনাটা পর্যবেক্ষণ করলো বিজ্ঞানীরা। এরপর উত্তপ্ত বস্তুর বিকিরিত আলোর তীব্রতার সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের যে একটা সম্পর্ক আছে সেটা সবাই জানতেন এবং মানতেন। এটাকে মানতেন এবং জানতেন যে এই যে লোহাকে যে উত্তপ্ত করা হয়েছে, এখান থেকে যে আলো বিকিরিত হচ্ছে, এই বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে এর যে তীব্রতা রয়েছে, এই আলোর এর একটা সম্পর্ক আছে, এটা সবাই জানতেন এবং মানতেন। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। এই সমস্যাটা কি ছিল? সেটা হচ্ছে বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর জন্য একটি সূত্র দিয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন। এটা হচ্ছে ভিয়েনের বিকিরণ সূত্র নামে একটা বিকিরণ সূত্র আছে। এটা আসলে শুধুমাত্র ছোট তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আবার আরেকটি সূত্র দিয়ে বড় তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন। এটা আসলে রেইলি জিন্সের সূত্র। এই সূত্র দিয়ে হচ্ছে বড় তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা বের করা যেত, আর ভিয়েনের সূত্র দিয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা বের করা যেত। দেখো, আমরা কিন্তু বের করছি শুধুমাত্র তীব্রতা, কিন্তু ছোট তরঙ্গদৈর্ঘ্যের জন্য লাগবে এক সূত্র, বড় তরঙ্গদৈর্ঘ্যের জন্য লাগবে আরেক সূত্র। এটা থেকে বোঝা যায় যে এই সূত্রে আসলে কোথাও না কোথাও ভুল আছে। কিন্তু একটি সূত্র দিয়ে উত্তপ্ত বস্তুর জন্য বিকৃত সব তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলেন না বিজ্ঞানীরা। আর এই সূত্রগুলো প্রতিপাদন করার সময় বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তি অবিচ্ছিন্ন। দেখো, এই শক্তিকে অবিচ্ছিন্ন ধরে যখন এই আলোর তীব্রতা বের করা শুরু করেছিল, তখন আসলে একটা সূত্র দিয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা বের করতে পারছিল, এবং আর একটা সূত্র দিয়ে বড় তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা বের করতে পারছিল। একই তীব্রতা বের করার জন্য তো দুইটা সূত্র কখনো হইতে পারে না, অর্থাৎ এই সূত্রে কোথাও না কোথাও ভুল রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একজন বিজ্ঞানী আসলেন, যার নাম হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্ক এসে তখনকার সময়ে যেই চিন্তা চেতনা বা যেই ধারণাটা মার্কেটে চলতেছিল যে শক্তি অবিচ্ছিন্ন, এটা আসলে এমন যে এটা এমন ভাবে প্রতিষ্ঠিত যে এটার বিরোধিতা করলে মানুষ তাকে পাগল বলবে। যেমন এখন যদি বলে পৃথিবীর আকৃতি আসলে গোলাকার না, পৃথিবী আসলে সমতল, এটা বললে তোমাকে মানুষ পাগল বলবে না? অথবা যেমন যদি এখন তুমি এই সময়ে বলো যে সূর্য পৃথিবীর চারপাশ দিয়ে ঘোরে, তাহলে তো মানুষ তোমাকে পাগল বলবে না? এই সময় ম্যাক্স প্লাঙ্ক যেটা বলছে যে তিনি শক্তিকে বিচ্ছিন্ন করে ধরে নিলেন, এই জিনিসটা ধরে নিয়ে আসলে তখনকার সময় পাগলামের মতো ছিল। কিন্তু এরপরে তিনি এটাকে ধরে নিলেন। এটাকে ধরে নেওয়ার পর তিনি বললেন যে উত্তপ্ত বস্তুর থেকে যে শক্তি বের হয় তারা অবিচ্ছিন্ন নয়। এই ওই সময় যে ধারণাটা প্রতিষ্ঠিত ছিল, একটা ধারণা সবাই মানতো, বাট তিনি এই ধারণার থেকে একবারে বিপরীত একটা জিনিস বললেন। তারা শক্তির কণা আকারে বের হয়, শক্তির এই কণার নাম ফোটন। কি বলছে সে? তিনি বলছে, ম্যাক্স প্লাঙ্ক বলছে যে শক্তি বিচ্ছিন্ন এবং এই শক্তি কণা আকারে বের হয়, আর এই শক্তির কণার নাম হচ্ছে কোয়ান্টা। এই শক্তির কণার নাম কি? কোয়ান্টা। এই শব্দটা একটু খেয়াল করো, এই শক্তির কণাকে কি বলে? কোয়ান্টা বলে। এবং তিনি এই জিনিস ধরে নিয়ে একটি সূত্র দেন, যেই সূত্র দিয়ে উত্তপ্ত বস্তুর জন্য সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, প্রথমে যখন তুমি এই শক্তিকে অবিচ্ছিন্ন ধরে নিচ্ছ, তখন আসলে তোমার আলোর তীব্রতা বের করার জন্য দুইটা ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের জন্য দুইটা ভিন্ন সূত্র লাগছে। কিন্তু যখন সে এই ম্যাক্স প্লাঙ্ক এই শক্তিকে বিচ্ছিন্ন ধরে নিল, তখন কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে গেল, এবং একটা সূত্র দিয়ে দুই ধরনের তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে মাপা যাচ্ছে। এটা যখন মাপা গেল, তখন মানুষ ধরে নিল যে আসলে ম্যাক্স প্লাঙ্ক যেটা বলছে সেটা আসলে ঠিক। এবং যেহেতু একটা ধারণা প্রতিষ্ঠিত ছিল তখন, এবং নতুন একটি ধারণা আসলো, এই বিচ্ছিন্ন একটি নতুন ধারণা আসলো, এইখান থেকে আসলে এই কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা শুরু হলো। এই যে এই শক্তিকে বিচ্ছিন্ন ধরে নেওয়ার পর এই ম্যাক্স প্লাঙ্কই এই কোয়ান্টাম মেকানিক্সের যাত্রার সূচনা করেন। এরপরে আইনস্টাইন আসে, আরো অনেকে আসে, বাট আধুনিক পদার্থবিজ্ঞানের এই যে কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা, এটি সূত্রপাত করেন এই ম্যাক্স প্লাঙ্ক নামের এই বিজ্ঞানী। এরপর দেখো, কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যা পদার্থবিজ্ঞান এবং শক্তির ক্ষুদ্রতম স্তরের আচরণ নিয়ে আলোচনা করে। এটি বিশেষভাবে পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ফোটনের মতো কণা ও তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। একটা জিনিস দেখো,
এই কোয়ান্টাম মেকানিক্স যদি তুমি এটার কথা যদি বিবেচনা না করো, এই যে নিউটনিয়ান মেকানিক্স আছে, এই নিউটনিয়ান মেকানিক্সের সবকিছু কিন্তু তুমি দেখতে পারো। যেমন তুমি যখন তোমার গতি নিয়ে কথা বলো, তুমি বেগ নিয়ে কথা বলো, তোমার ত্বরণ নিয়ে কথা বলো, এইসব কিন্তু তুমি চোখ দিয়ে দেখতে পারো। কিন্তু যখন তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোটন এদের এদের গতি, এদের বেগ নিয়ে কথা বলবে, এদেরকে কিন্তু তুমি দেখতে পাচ্ছিস না, এদেরকে তুমি অবজার্ভ করতে পারছিস না, জাস্ট এদেরকে ফিল করতে হবে। এই জন্য এটা আসলে অনেক কঠিন, এটা আসলে অনেকে বুঝে না। এই কোয়ান্টাম মেকানিক্স না বোঝার মেইন কারণ হচ্ছে এটা তো আসলে দেখা যায় না, এটা আসলে ফিল করতে হয়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।